আজ আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নাগরিকতা এর 2 নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব ভারতের নাগরিকতা সম্পর্কে বিস্তারিত। অর্থাৎ ভারতে যে নাগরিক ব্যবস্থা প্রচলিত রয়েছে, ভারতের যে নাগরিকতা আইন রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো আজকে আমরা মূলত আলোচনা করব ভারতের নাগরিকতা আইন নিয়ে, ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতি নিয়ে, ভারতের নাগরিকতার বিলোপ নিয়ে এবং সর্বশেষে ভারতের নাগরিকতা আইনের বিভিন্ন সংশোধন নিয়ে। তোমাদের মনে আছে আগের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম নাগরিকতা সম্পর্কে, অর্থাৎ নাগরিক কারা, নাগরিকতা কি, বিদেশি কারা, তারপরে সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে নাগরিকতা কিভাবে অর্জন করা যায়, অর্থাৎ নাগরিকতা অর্জনের বিভিন্ন পদ্ধতি, নাগরিকতা কি কি কারণে বিলোপ হতে পারে, কোন দেশে কি ধরনের নাগরিকতা প্রচলিত রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আজকে জাস্ট ভারতের পরিপ্রেক্ষিতে আলোচনা করব যে ভারতের নাগরিকতা ব্যবস্থা কেমন রয়েছে। ওকে, দেখো, সাধারণত যখন ভারত স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, তারপরে 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান সারা দেশের জন্য কার্যকর হয়ে যায়। সেই সময় কারা নাগরিক হবে সেই বিষয়টা নিয়ে সাধারণত সংবিধানে আলোচনা করা হয়েছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে সংবিধান এত বড় সংবিধান হওয়া সত্ত্বেও, অর্থাৎ সারা বিশ্বের সবথেকে বড় লিখিত সংবিধান হওয়া সত্ত্বেও ভারতের সংবিধানে খুব ডিটেলসে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়নি। সেখানে শুধুমাত্র আলোচনা করা হয়েছিল সেই সময়, অর্থাৎ সংবিধান যখন কার্যকর হচ্ছে সেই সময় কারা নাগরিকত্ব পাবে সেই সমস্ত বিষয় নিয়ে, এবং সেইগুলো আলোচনা করেছিল ভারতের সংবিধানের দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় অংশের 5 থেকে 11 নম্বর ধারাতে। ওকে, তো এখানে আমরা লিখে দিয়েছি অলরেডি 5 থেকে 11 নম্বর ধারাতে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু খুব কম। সেখানে জাস্ট এইটুকুনি আলোচনা ছিল যে ওখানে, অর্থাৎ ওই সময় কারা ভারতের নাগরিকত্ব পাবে, কারা ভারতের নাগরিক হবে, ভবিষ্যতে কারা হবে এটা নিয়ে আলোচনা করা হয়নি। ভবিষ্যতে কারা হবে সেই সমস্ত বিষয় নিয়ে আইন তৈরির দায়িত্ব দিয়ে দিয়েছিল ভারতের পার্লামেন্টের উপর। কারা দিয়েছিল? সংবিধান প্রণেতারা, যারা সংবিধান তৈরি করেছেন। তারা মনে করেছেন এর থেকেও ইম্পর্টেন্ট অনেক কাজ রয়েছে, সেগুলো আগে করে নিই, এগুলো পরবর্তীতে করে নেবে। আমরা এখন জাস্ট বলে দিলাম যে এখন কারা নাগরিক হবে, এইটুকুনি। ওকে, তো আমরা এই যে 5 থেকে 11 নম্বর ধারায় যে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, প্রতিটি ধারায় কি কি বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। ওকে, তো 5 নম্বর ধারায় কি বলা হয়েছে? 5 নম্বর ধারায় বলছে, কোনো একজন ব্যক্তি যদি ভারতে জন্মগ্রহণ করে প্লাস ভারতে স্থায়ীভাবে বসবাস করে বা স্থায়ীভাবে বসবাস করার চিন্তা ভাবনা করে, অর্থাৎ থাকতে চাইছে এবং ভারতের নাগরিকতা পেতে চাইছে, তো তাকে আমি নাগরিকত্ব দিয়ে দেবো, অর্থাৎ ভারত সরকার তাকে নাগরিকতা দিয়ে দেবে। ওকে, সে ভারতের নাগরিকতা পেয়ে যাবে। ওকে, এখন সেই সময় আরেকটা প্রশ্ন ওঠে যে আচ্ছা, যদি এমন একজন ব্যক্তি থাকে যে ভারতে জন্মগ্রহণ করেননি কিন্তু ভারতে স্থায়ীভাবে বসবাস করছে, তবে কি সে নাগরিকত্ব পাবে না? তখন ভারত সরকার বলছে যে কেন পাবে না, সেখানে সেও নাগরিকত্ব পাবে, কিন্তু শর্ত একটাই যে তার বাবা মায়ের মধ্যে কোনো একজনকে ব্রিটিশ শাসিত ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ তখন কি ছিল? ব্রিটিশ শাসিত ভূখণ্ডের মধ্যে পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল, আমাদের ভারত ছিল। তো বলছে কি, ভারতের এলাকায় তুমি, অর্থাৎ স্বাধীনতার পরে ভারতের এলাকায় তুমি স্থায়ীভাবে বসবাস করছো, অর্থাৎ ওই ব্যক্তিটা স্থায়ীভাবে বসবাস করছে, ঠিক আছে, কিন্তু তার বাবা মা ব্রিটিশ শাসিত যে ভারতের ভূমি ছিল ওই ভূমির মধ্যে কোনো এক জায়গায় জন্মগ্রহণ করেছিল, এবং এই যে লোকটা রয়েছে, অর্থাৎ এই ব্যক্তি, সে যদি ভারতে জন্মগ্রহণ নাও করে থাকে তবেও তাকে স্বাধীনতা দেওয়া হবে, স্বাধীনতা বলছে কেন, তবেও তাকে নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ এখানে তার বাবা মায়ের মধ্যে তার বাবা মা ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করতে হবে, প্লাস এই ব্যক্তিটা সে স্থায়ীভাবে ভারতে বসবাস করার জন্য তৈরি থাকতে হবে, তবেই নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। ওকে, এখন আরও একটা কথা হচ্ছে, এমন একজন ব্যক্তি যে ভারতে জন্মগ্রহণ করেননি এবং যার বাবা মা এর মধ্যে কেউই ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করেননি, তবে কি সে ভারতের নাগরিকতা পাবে না? এখানেও ভারত সরকার বলছে হ্যাঁ, তাকেও আমরা নাগরিকত্ব দেব, কিন্তু শর্ত একটাই। কি শর্ত? যে তাকে স্থায়ীভাবে বসবাস করার প্রতিশ্রুতি দিতে হবে, এবং এই যে ভারতের সংবিধান কার্যকর হচ্ছে, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারির আগে অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে। অর্থাৎ এমন একজন ব্যক্তি যার বাবা মা এর মধ্যে কেউই ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করেননি এবং সে নিজেও ভূখণ্ডে জন্মগ্রহণ করেননি, অর্থাৎ ভারতের ভূখণ্ডে, কিন্তু সে বর্তমানে স্থায়ীভাবে ভারতের নাগরিকত্ব পেতে চাইছে, স্থায়ীভাবে ভারতে থাকতে চাইছে, তবে সেও নাগরিকতা পাবে, কিন্তু বলছে কি 1950 সালের 26শে জানুয়ারির আগে অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে, তবেই তাকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার হলো এই 5 নম্বর ধারাটি?
তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যে 5 নম্বর ধারায় যেই কথাগুলো বলা হয়েছে সেখানে একটা জিনিস কমন, সেটা হচ্ছে স্থায়ীভাবে বসবাস করা। এখানে কেউ যদি ভারতে জন্মগ্রহণ করে এবং স্থায়ীভাবে বসবাস করে সে নাগরিকত্ব পাচ্ছে। কেউ যদি ভারতে জন্মগ্রহণ না করে কিন্তু তার বাবা মা যদি ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করে এবং সেই ব্যক্তি ভারতে স্থায়ীভাবে থাকতে চাইছে বা থাকে, তবে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। আর 3 নম্বর আরেকটা কথা বলছে যে এমন একজন ব্যক্তি যে ভারতেও জন্মগ্রহণ করেননি এবং তার বাবা মাও ভারতে জন্মগ্রহণ করেননি, তবেও সে ভারতের নাগরিকতা পাবে, কিন্তু শর্ত একটাই যে সংবিধান কার্যকর হওয়ার মিনিমাম 5 বছর আগে থেকে ভারতে বসবাস করতে হবে। এরকম দেখা যায় বিভিন্ন অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন যারা ব্রিটেনের থেকে এখানে কাজ করতে এসেছিল, এখানে এসে এখানকার পরিবেশ ভালো লেগে গেছে, ওরা এখানে থেকে গেছে, এমন আছে। ওকে, এইরকম নাগরিকত্ব সেই সময় পেয়েছিল অনেকে। নেক্সট আসছে 6 নম্বর ধারা। 6 নম্বর ধারায় কি বলছে? 6 নম্বর ধারায় সাধারণত পাকিস্তান থেকে যারা ভারতে এসেছিল তারা কিভাবে নাগরিকত্ব পাবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। তো 6 নম্বরে কি পাকিস্তান থেকে যারা এসেছিল, যারা পাকিস্তান থেকে ভারতে এসেছিল, অর্থাৎ আমরা এটাকে এই জায়গাটাই বলি, ধরো এইটা পাকিস্তান, ধরো এটা পাকিস্তান আর এটা ইন্ডিয়া, অর্থাৎ পাকিস্তান থেকে ভারতে চলে এসছে। এই সমস্ত ব্যক্তিদের নাগরিকতা কিভাবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখন এখানে সাধারণত দুখানা কথা বলা হয়েছে। 1 নম্বর কথা বলছে যে 19শে জুলাই 1948 সালের আগে যদি পাকিস্তান থেকে ভারতে চলে আসে তবে সে নর্মালি নাগরিকত্ব পেয়ে যাবে, কোনো ঝামেলা নেই। এবং 2 নম্বর আরেকটা কথা বলে যে 19শে জুলাই 1948 সালের পরে যদি কেউ ভারতে আসে, অর্থাৎ পাকিস্তান থেকে ভারতে আসে, তবে সে কি নাগরিকত্ব পাবে না? সেও নাগরিকত্ব পাবে, কিন্তু তাকে একটা শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে তার নাগরিকতার আবেদন করার আগে, অর্থাৎ রেজিস্টার করার আগে, ওই নাগরিকতার জন্য তো রেজিস্ট্রেশন করতে হবে, তো রেজিস্টার করার আগে অন্তত 6 মাস ভারতে বসবাস করতে হবে স্থায়ীভাবে। তারপরে তুমি গিয়ে আবেদন করো, নাগরিকত্ব পেয়ে যাবে। বোঝা গেল? তো 6 নম্বর ধারায় কি নিয়ে আলোচনা করছে? যে পাকিস্তান থেকে যারা ভারতে এসছে তাদের নাগরিকত্ব নিয়ে আলোচনা করছে, এবং সেখানে দুটো কথা বলছে। একটা হচ্ছে 19শে জুলাই 1948 সালের আগে যারা পাকিস্তান থেকে ভারতে এসছে তারা নর্মালি নাগরিকত্ব পেয়ে যাবে, আর যারা 19শে জুলাই 1948 সালের পরে ভারতে এসছে পাকিস্তান থেকে, তারা এখানে এসে 6 মাস বসবাস করবে, তারপরে আবেদন করবে ভারত সরকারের কাছে এবং সে নাগরিকত্ব পেয়ে যাবে। ওকে, তো এখানে 6 মাস বসবাস করতে হবে, তারপরে আবেদন করতে হবে। ওকে, ক্লিয়ার? 6 নম্বর ধারা। এইবার 7 নম্বর ধারায় কি বলছে? 7 নম্বর ধারায় বলছে, আর হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে পাকিস্তান থেকে যারা ভারতে আসছে তাদের বাবা মায়ের মধ্যে কোনো একজন বা তাদের বাবা মাকে ভারতে জন্মগ্রহণ করতে হবে, অর্থাৎ ব্রিটিশ শাসিত ভারতের যে এলাকা ছিল, সে যে ভূখণ্ড ছিল সেই ভূখণ্ডের মধ্যে জন্মগ্রহণ করতে হবে। ওকে, এবার আসছি 7 নম্বর ধারায়। 7 নম্বর ধারায়ও সাধারণত এই পাকিস্তানিদের কথাই বলা হয়েছে। বলছে 1947 সালের 1 মার্চ, অর্থাৎ 1 মার্চ তারিখের পরে যারা ভারত থেকে পাকিস্তানে চলে গেছে, আমরা একবার বুঝিয়ে দিই, ইন্ডিয়া এটা পাকিস্তান, তো ভারত থেকে পাকিস্তানে চলে গেছে কবে? 1947 সালের 1 মার্চের পরে, তারা ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে না। কিন্তু ওই ব্যক্তি ধরো ওখানে গেছে এই 1947 সালের 1 মার্চের পরে, এবং ওখানে গিয়ে দেখছে পরিস্থিতি ভালো নয়, আমার আর ভালো লাগছে না এখানে, সে আবার চলে এসছে ভারতে, তখন সে কি নাগরিকত্ব পাবে? ভারত সরকার বলছে নো টেনশন, তুমিও নাগরিকত্ব পাবে। এর জন্য তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে যে তুমি যে ফিরে এসছো 6 মাস বসবাস করো, শান্তিতে বসবাস করো, তারপরে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করো, আমি তোমাকে পারমিট দিয়ে দেবো। ওকে, তো 7 নম্বর ধারায় কি বলছে? যে যারা 1947 সালের 1 মার্চের পরে ভারত থেকে পাকিস্তানে চলে গেছিল কিন্তু সেখানে ভালো লাগেনি, সে আবার ফিরে এসছে, তখন সে ভারতে 6 মাস বসবাসের পর ভারত সরকারের কাছে আবেদন জানাবে নাগরিকত্বের, সে নাগরিকত্ব পেয়ে যাবে। এইবার আমরা 8 নম্বর ধারায় আসি। 8 নম্বর ধারায় এমন একটা সিচুয়েশন ভাবো যে এমন একজন ব্যক্তি যে অন্য দেশের নাগরিক হয়ে গেছে, কিন্তু তার বাবা মা কোনো এক সময় ভারতে জন্মগ্রহণ করেছিল। এখন সে চাইছে যে ভারত স্বাধীন হয়ে গেছে, তো ভারতের এখন খুব ফিউচার, খুব উন্নত, ফিউচার খুব ভালো, আমি এখন ভারতে আসতে চাইছি, ভারতের নাগরিকতা নিতে চাইছি, তবে কি আমি নাগরিকত্ব নিতে পারবো না? তখন ভারত সরকার বলছে কেন নিতে পারবে না, তোমাকেও আমি নাগরিকত্ব দেবো। অর্থাৎ তোমার বাবা মা যেহেতু এই ভারতে একসময় ছিল, তুমি এখন ওই দেশে চলে গেছো, ওখানকার নাগরিকত্ব নিয়ে নিয়েছো, কিন্তু তুমি চাইছো এখন ভারতে বসবাস করতে, ভারতের নাগরিকত্ব নিতে, তোমাকে দেবো। তোমার বাবা মা যেহেতু এখানকারই জনগণ ছিল, অর্থাৎ ভারতের জনগণ ছিল, তো তোমাকেও নাগরিকত্ব দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। কিন্তু শর্ত একটাই, ওই যে তুমি যেই রাষ্ট্রে বর্তমানে রয়েছো, অর্থাৎ ধরো ব্রিটেনে রয়েছে ওই ছেলেটা, তুমি যেই রাষ্ট্রে রয়েছো ওই রাষ্ট্রে যে ভারতের দূতাবাস রয়েছে, অর্থাৎ ভারতের যে ফরেন অফিস রয়েছে, সেই অফিসে গিয়ে তুমি নাগরিকত্বের রেজিস্ট্রেশন করিয়ে নাও, যত শীঘ্র সম্ভব তুমি রেজিস্ট্রেশন করিয়ে নিলে তারপরে তুমি নাগরিক হয়ে গেলে ভারতের। ওকে, অর্থাৎ এই যে 5টাই আমরা কি দেখলাম, একজন ভারতে জন্মগ্রহণ করেছে, সরি 5টা বলছি কেন, 4টে ধারার মধ্যে আমরা কি দেখলাম, ভারতে জন্মগ্রহণ করেছে, স্থায়ীভাবে বসবাস করতে চাইছে, নাগরিকত্ব পেয়ে যাচ্ছে, ভারতে জন্মগ্রহণ করেনি, তাও নাগরিকত্ব পেয়ে যাচ্ছে, আবার কি
ভারতের নাগরিকই নয়, অর্থাৎ তার বাবা মাও এখানে জন্মগ্রহণ করেনি, সেও জন্মগ্রহণ করেনি, সেও নাগরিকত্ব পাচ্ছে। এবার পাকিস্তানে থেকে এসছে যারা, তারাও নাগরিকত্ব পাচ্ছে। যারা পাকিস্তানে চলে গিয়ে আবার ফিরে এসছে, তারাও নাগরিকত্ব পাচ্ছে। আবার এমন একজন ব্যক্তি যে অন্য দেশের নাগরিক, কিন্তু তার বাবা মা ভারতে জন্মগ্রহণ করেছিল। এখানে বর্তমানে আমি যে ভারত বলছি, ভারত বলতে তোমরা ধরে নেবে যে ব্রিটিশ শাসিত ভারত, অর্থাৎ ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের কথা বলছি। অর্থাৎ এই ভারতে তার বাবা মা জন্মগ্রহণ করেছে, তবে সেও নাগরিকত্ব পাচ্ছে। কিন্তু তাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে কোথায়? ফরেন অফিসে। অর্থাৎ সে যে রাষ্ট্রে বর্তমানে রয়েছে, সেই রাষ্ট্রের ফরেন অফিসে গিয়ে, অর্থাৎ ভারতীয় ফরেন অফিসে গিয়ে তাকে রেজিস্টার করে নিতে হবে, তাহলেই নাগরিকত্ব পেয়ে যাবে। এই 4টে ধারাই আমরা এটা বুঝলাম, তাই না? নেক্সট আসি আমরা 9, 10, 11। দেখো 9 নম্বর ধারায় কি বলছে? 9 নম্বর ধারায় বলছে সাধারণত এক নাগরিকত্বের কথা। অর্থাৎ এই 9 নম্বর ধারায় বলা হচ্ছে, যদি কোনো একজন ব্যক্তি তার ভারতের নাগরিকতা থাকা সত্ত্বেও সে অন্য রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে নেয় বা অন্য রাষ্ট্রের নাগরিকতা নিয়ে নেয়, তবে তার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি, এক্স নামে একজন ব্যক্তি রয়েছে, সে তার ভারতের নাগরিকত্ব রয়েছে সেই সময়, ওকে, কিন্তু সে একটু চালাকি করে ব্রিটেনেরও নাগরিকত্ব নিয়ে নিয়েছে, বলছে ভারতের জানাবো না। কিন্তু ভারত যদি জানতে পারে, তোমার নাগরিকত্ব শেষ হয়ে যাবে, কারণ ভারতে এক নাগরিকত্বের ধারণা প্রচলিত রয়েছে, দ্বি নাগরিকত্ব নয়। ক্লিয়ার? তো অনেক সময় কোশ্চেন আসে, কোন ধারাতে নাগরিকতা বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তখন 9 নম্বর ধারা হবে। ওকে, নেক্সট 10 নম্বর ধারায় কি বলছে? 10 নম্বর ধারায় বলছে যে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর ধারা অনুযায়ী যে সমস্ত ব্যক্তি ভারতের নাগরিকতা অর্জন করেছে, ভবিষ্যতে ভারত সরকার বা ভারতের পার্লামেন্ট যা আইন পাশ করবে, সেই আইন অনুসারেই তাদেরকে চলতে হবে। আরেকটা কথা বলে দিই, যে আইনগুলো ওই পার্লামেন্ট পাশ করছে, সেই আইনগুলো নাগরিকতা সম্পর্কে বা নাগরিকতার সঙ্গে সম্পর্কিতও হতে পারে। সেই সময় তারা এক নিয়মে ভারতের নাগরিকতা পেয়েছিল, পরবর্তীতে ভারত সরকার চেঞ্জ করতে পারে, বিভিন্ন কারণে বাতিল করে দিতে পারে। এমন নয় এক্সট্রিম পাওয়ার পেয়ে গেছে যে আমি অমৃত খেয়ে নিয়েছি, ভারতের নাগরিকতা অর্জন করেছি মানে আমি অমৃত খেয়ে নিয়েছি, আমাকে কেউ আর বাতিলই করতে পারবে না নাগরিকতা থেকে। আমি পাপ করে যাব, দোষ করে যাব, দেশদ্রোহী কাজ করে যাব, আমার নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না, এইরকম কোনো ব্যাপার নেই। ক্লিয়ার হলো? এইবার 11 নম্বর ধারায় বলছে, নাগরিকতা অর্জন, বিলোপ এবং বিভিন্ন আইন, অর্থাৎ নাগরিকতার সঙ্গে রিলেটেড বিভিন্ন আইন প্রণয়ন করতে পারবে ভারতের সংসদ বা পার্লামেন্ট। অর্থাৎ 11 নম্বর ধারা অনুযায়ী ভারতের পার্লামেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নাগরিকতা সম্পর্কে আইন তৈরির। কারণ কি? সেই সময় জাস্ট সেই সময় কারা নাগরিক হবে সেই কথা বা সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করেছে, সেখানে বলেনি ভবিষ্যতে কারা নাগরিক হবে। তো ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে, তো সেই অনুসারেই পার্লামেন্টকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে ভবিষ্যতের কথা তোমরা চিন্তাভাবনা করে আইন তৈরি করে দিও। ওকে, তো এই 11 নম্বর ধারা অনুযায়ী ভারতের পার্লামেন্ট সর্বপ্রথম 1955 সালে নাগরিকতা আইন তৈরি করে। ওকে, এবং সেই 1955 সালের নাগরিকতা আইন অনুসারে ভারতে 5টা পদ্ধতিতে নাগরিকতা অর্জন করা যায়। কি কি পদ্ধতি? দেখো, আমরা মনে রাখতে পারি যে এই 5টা পদ্ধতি কি, ব্র্যান্ড দিয়ে, অর্থাৎ ব্র্যান্ড কথাটা যদি আমরা মনে রাখি, ওই 5টা পদ্ধতি আমাদের মনে থেকে যাবে। কি কি? বি থেকে বাই বার্থ, অর্থাৎ জন্মসূত্রে। আর থেকে বাই রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন করার মাধ্যমে। তারপরে এ বাই অ্যাকুইজিশন, অর্থাৎ কোনো একটা এলাকাকে অ্যাকোয়ার করার মাধ্যমে, অর্থাৎ ভারতভুক্তি করার মাধ্যমে। যেমন পন্ডিচেরির কথাও আমরা বলতে পারি, পন্ডিচেরিকে ভারত তার মধ্যে অ্যাড করেছিল, তারপরে সেই এলাকায় সেই সমষ্টিগত নাগরিকত্ব দিয়েছিল। ওকে, নেক্সট ন্যাচারালাইজেশন, অর্থাৎ দেশীয়করণের মাধ্যমে। আরেকটা হচ্ছে বাই ডিসেন্ট, অর্থাৎ রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী। এর আরেকটা ইংলিশ রয়েছে, তোমরা জানো, কমেন্ট করে জানাও। ওকে, তো এই 5টা পদ্ধতিতে আমরা সাধারণত নাগরিকত্ব অর্জন করতে পারি। এই যে 5টা পদ্ধতি সম্পর্কে আমরা এবার ডিটেলসে জানবো। ওকে, তো ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে মনে করিয়ে দিই, এখনও যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেও। আর যদি ক্লাসটা ভালো লাগে এবং উপকারী মনে হয়, তবে লাইকটাও করে দিও আর বন্ধুদের কাছেও শেয়ার করে দিও। ওকে, কেন শেয়ার করবে? পরিবারটাকে একটু তো বড় করতে হবে, তাই না? তো চলো নেক্সট অংশে যাওয়া যাক। তো প্রথমে আমরা কি বলছি, জন্মসূত্রে। দেখো, এই জন্মসূত্রে নাগরিকতা শুরুর আগে আমি বলে রাখি যে নাগরিকতার আইন কিন্তু ক্রমাগত পরিবর্তন হয়েছে, বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। তো প্রথমে কি ছিল, বর্তমানে কি আছে, সেই জিনিসগুলোই আমরা দেখবো। হ্যাঁ, পরিবর্তন মানে এমন নয় পুরো পরিবর্তন, ভেতরের কিছু কিছু নিয়ম পরিবর্তন করেছে। ক্লিয়ার? তো জন্মসূত্রে কিভাবে নাগরিকতা অর্জন করা যেতে পারে? সংবিধানে বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যে 26শে জানুয়ারি 1950 সাল থেকে 1 জুলাই 1987 সালের মধ্যে ভারতে জন্মগ্রহণ করবে, সে ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে, তার বাবা মা যেই দেশের নাগরিকই হোক না কেন। অর্থাৎ ভারতে একজন ব্যক্তি জন্মগ্রহণ করলো, তার বাবা মা অন্য দেশের নাগরিক হলো, তাও সে ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। জাস্ট কি হতে হবে, এই সময়ের মধ্যে, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে জন্মগ্রহণ করতে হবে।
এখন এখানে একটা প্রবলেম দেখা গেল। সেই প্রবলেমটা কি? এইরকম যদি সিচুয়েশন চলতে থাকে যে তার বাবা-মা যে কোনো দেশের হয় হোক, নো প্রবলেম। শুধু এখানে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব পেয়ে যাবে। তখন দেখো ভারতের জনসংখ্যা তো বেড়ে যাবে। অন্য দেশ থেকে মানুষ এসে কাপল এসে এখানে জন্ম দিয়ে দেবে আর এখানে নাগরিকত্ব পেয়ে যাবে। কিরকম একটা না? তো এর একটু পরিবর্তন করে বলা হলো, যদি ১৯৮৭ সালের 1 জুলাই এর পরে ভারতে জন্মগ্রহণ করে, শুধু জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব পাওয়া যাবে না। তার বাবা বা মায়ের মধ্যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে। যদি তার বাবা বা মায়ের মধ্যে কোনো একজন ভারতের নাগরিক হয় এবং ১৯৮৭ সালের 1 জুলাইয়ের পরে সেই ব্যক্তি বা সেই শিশুটি জন্মগ্রহণ করে, তবেই সে ভারতের নাগরিক হয়ে যাবে জন্মসূত্রে। ওকে? আশা করি বোঝাতে পারলাম। এখন এই আইনটারও পরবর্তীতে পরিবর্তন করা হলো। পরিবর্তন করে কি বলা হলো? ৩ই ডিসেম্বর অর্থাৎ 3 ডিসেম্বর ২০০৪ সালের পরে যারা ভারতে জন্মগ্রহণ করেছে এবং বাবা-মায়ের মধ্যে দুজনেই ভারতের নাগরিক, অথবা একজন অর্থাৎ তার বাবা ভারতের নাগরিক এবং তার মা অবৈধভাবে ভারতে আসেননি, অর্থাৎ ওই কাঁটা তারের বেড়ার তলা দিয়ে এসেছে, এসে বিয়ে করে নিয়েছে, এইভাবে না। কিভাবে এসছে? লিগালি, অর্থাৎ পাসপোর্টে এসেছিল, এসে বিয়ে করেছে, তারপরে এখানে থেকে যাচ্ছে তার মা। তাহলে সেই ব্যক্তি অর্থাৎ বা সেই শিশুটি যে ২০০৪ সালের পরে অর্থাৎ 3 ডিসেম্বর ২০০৪ সালের পরে ভারতে জন্মগ্রহণ করেছে, সে নাগরিকত্ব পেয়ে যাবে। তো আমরা জন্মসূত্রে কি দেখলাম? একজন ব্যক্তি যে ২৬শে জানুয়ারি ১৯৫০ থেকে 1 জুলাই সালের মধ্যে ভারতে জন্মগ্রহণ করেছে, তার বাবা-মা যেই দেশেরই হোক, সে ভারতের নাগরিকত্ব পাবে, যেটাকে পরবর্তীতে পরিবর্তন করে বলা হলো যে ১৯৮৭ সালের 1 জুলাইয়ের পরে যারা ভারতে এসছে, তার বাবা-মায়ের মধ্যে কোনো একজন যদি ভারতের নাগরিক হয়, তাহলে সেই ব্যক্তি বা সেই শিশুটি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে যদি ভারতে জন্মগ্রহণ করে। আর ৩ নম্বর দেখলাম, সেটাকেও কিছুটা পরিবর্তন করে এমন করা হলো যে 3 ডিসেম্বর ২০০৪ এর পরে যারা ভারতে জন্মগ্রহণ করেছে এবং তার বাবা-মায়ের মধ্যে কোনো একজন যদি ভারতের নাগরিক হয় এবং তাদের দুজনের মধ্যে একজন যদি ইল্লিগাল ইমিগ্রেন্ট না হয়, তবে সেই শিশুটি ভারতের নাগরিকত্ব পাবে। এটাই সাধারণত বর্তমানে প্রচলিত রয়েছে ৩ নম্বরটি। ওকে? কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা উচিত যে বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি যারা এই দেশে এসে চাকরি করছেন, যেরকম মানে বিদেশি ফরেন অফিসার যারা হয় না, তারা ওই দেশের রাষ্ট্রদূত বলতে পারি, তাদের সন্তান যদি ভারতে জন্মগ্রহণ করে, তারা কিন্তু নাগরিক বলে গণ্য হবেন না। এছাড়া শত্রুভাবাপন্ন বিদেশিরা যদি এখানে এসে একজন শিশুকে জন্ম দেন, তবে সেই শিশুটিও ভারতের নাগরিক বলে গণ্য হবেন না। মনে রাখবে, শত্রুভাবাপন্ন বিদেশি তারাই যাদের সঙ্গে আমরা যুদ্ধে রয়েছি বর্তমানে। এখন যদি যুদ্ধে না থাকি কোনো রাষ্ট্রের সঙ্গে, তাহলে সে আমার শত্রুভাবাপন্ন বিদেশি নয়, কিন্তু যুদ্ধে থাকলে সে আমার শত্রুভাবাপন্ন বিদেশি। ওকে? নেক্সট, বাই বার্থ ক্লিয়ার হলো। নেক্সট পার্টে যাই, রেজিস্ট্রিকরণ। ব্র্যান্ডের আর আসছে, তাই না? তো রেজিস্ট্রিকরণের মাধ্যমে প্রথমে বলা হচ্ছে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, অর্থাৎ যার বাবা-মা ১৯৪৭ সালের ১৫ই আগস্টের পর ভারতের নাগরিক ছিলেন বা ভারতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কোনো কারণবশত তারা অন্য রাষ্ট্রে চলে গেছে, গিয়ে ওখানকার নাগরিকত্ব নিয়েছে এবং তাদের বাচ্চা এখন ভারতের নাগরিকতা নিতে চাইছেন, তবে সে নাগরিকত্ব পেয়ে যাবে। কিন্তু তাকে একটা শর্ত পূরণ করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ভারত সরকারের কাছে আবেদন করার পূর্বে মিনিমাম ৭ বছর ভারতে বসবাস করতে হবে। ২ নম্বর কি বলছে? বলছে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যে অখণ্ড ভারত বা বলতে পারি অবিভক্ত ভারতের এলাকা ব্যতীত অন্য কোনো এলাকায় বসবাস করছে। অর্থাৎ এই যে তখন অখণ্ড ভারত বা অবিভক্ত ভারত বলতে ভারত পাকিস্তান একসঙ্গে বোঝাচ্ছে। তো ভারতের নাগরিকতা বর্তমানে নিতে চাইছে মানে পাকিস্তানে বসবাস যদি না করে থাকে, অর্থাৎ পাকিস্তানের বাইরে যদি বসবাস করে থাকে, অর্থাৎ দেখা গেল ব্রিটেন, আমেরিকা কোনো এক রাষ্ট্রে বসবাস করে থাকে এবং সে এসে নাগরিকতা নিতে চাইছে, তবে তাকেও নাগরিকতা দেওয়া হবে। শর্ত কি? ৭ বছর এখানে এসে থাকো, তারপরে রেজিস্টার করে নাও, অ্যাপ্লাই করে দাও, ভারত সরকার তোমাকে নাগরিকত্ব দিয়ে দেবে। ওকে? ৩ নম্বর, যারা ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন, অর্থাৎ কোনো একজন মহিলা বা পুরুষ ভারতের নাগরিককে বিয়ে করলো, এসে ৭ বছর এখানে থাকলো, অ্যাপ্লাই করলো, নাগরিকত্ব পেয়ে গেল। যেরকম সোনিয়া গান্ধী রাজীব গান্ধীকে বিয়ে করে এখানে আসে, এসে ৭ বছর থাকে, পেয়ে যায়, তাই না? নেক্সট ৪ নম্বর, যে কোনো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার বাবা-মা ভারতের নাগরিক, কিন্তু সে কোনো কারণবশত অন্য দেশে চলে গেছিল বা অন্য কোনো দেশের নাগরিক ছিল, সে যদি এসে অ্যাপ্লাই করতে চায়, নিয়ে নিতে পারে, নো প্রবলেম। নেক্সট ৫ নম্বর, কোনো একজন ব্যক্তি যে ভারতের নাগরিক ছিলেন অথবা তার বাবা-মা ভারতের নাগরিক ছিলেন, কিন্তু তারা অন্য দেশে চলে গেছে, গিয়ে ওখানকার নাগরিকত্ব নিয়েছিল, তারপরে তাদের মনে হচ্ছে না আমরা ভুল করেছি, আমরা ভারতের নাগরিকত্বই নেব, তো সে আবার ফিরে এসেছে, সে এখন নাগরিকত্ব চাইছে, সে কি নাগরিকত্ব পাবে? সেও পাবে। এক্ষেত্রে তাকে মিনিমাম ১ বছর একভাবে ভারতে বসবাস করতে হবে, তারপরে সে আবেদন করতে পারবে। ক্লিয়ার? আশা করছি রেজিস্ট্রিকরণ সূত্রে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায় সেটা বুঝতে পেরেছ। আমরা এটাকে আর রিক্যাপ করলাম না, অনেকটা সময় চলে যাবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছ, নাহলে আরেকবার এই অংশটা দেখে নাও, এমনিই বুঝতে পারবে। এতটাও কঠিন করে বলিনি, সহজভাবে বলার চেষ্টা করেছি। আর হ্যাঁ, এখানে আরও একটা কথা বলার রয়েছে যে এই যে ৭ বছরের কথা আমরা বলছিলাম,
এই 7 বছরটাকে 5 বছর করে দেওয়া হয়েছে বর্তমানে, ঠিক আছে। 1987 সালের যে নাগরিকতা সংশোধন আইন পাশ হয়েছিল, সেই আইন অনুসারে এই 7 বছরকে বর্তমানে 5 বছর করে দেওয়া হয়েছে। ওকে, আর একটা জিনিস, এই 1987 সালেই আমরা বলতে পারি যে যেই রকম ওই মহিলারা বিয়ে করে আসলে নাগরিকত্ব পেত, সেই রকম পুরুষরাও যে নাগরিকত্ব পাবে সেই কথাও বলা হয়। ওকে, এবার আসছি ভারত ভুক্তি সূত্রে অর্জিত নাগরিকত্ব। অর্থাৎ ধরো ভারত একখানা এলাকাকে কি করেছে, অ্যাকোয়ার করে নিয়েছে, ওটাকে ভারতের সঙ্গে যুক্ত করেছে। আমরা পন্ডিচেরির উদাহরণটা নিই, পন্ডিচেরিকে ভারতে অন্তর্ভুক্ত করেছে, তো ওখানকার যা জনগণ তারা ভারতের নাগরিক হবে, অর্থাৎ ভারত সরকার তাদেরকে সমষ্টিগত নাগরিকত্ব দিয়ে দেবে। এর মাধ্যমেও নাগরিকত্ব পাওয়া যেতে পারে। যেরকম 1955 সালে এই নাগরিকতা আইনের আন্ডারে এদের নাগরিকতার কথা বলা হয় এবং এটা কার্যকর হয়ে যায় 1962 সালে। অর্থাৎ এখানকার নাগরিকরা, অর্থাৎ এখানকার জনগণরা, পন্ডিচেরির জনগণরা সবাই নাগরিকত্ব পায় 1962 সালে। ক্লিয়ার? নেক্সট, ভারত ভুক্তি সূত্রে গেল। নেক্সট, দেশীয়করণের মাধ্যমে। 1 নম্বর বলছে একজন ব্যক্তি দেশীয়করণের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেতে পারে, কিন্তু শর্ত হচ্ছে তাকে মিনিমাম 12 বছর ধরে ভারতে বসবাস করতে হবে এবং শেষ 1 বছর, অর্থাৎ 11 প্লাস যে 1 রয়েছে, এই 1 বছর একভাবে ভারতে বসবাস করতে হবে। এই 11 বছর তুমি ভারতে বসবাস করছো, আবার বাইরে কিছুদিন ঘুরতে গেছো, চলবে, কিন্তু শেষ 1 বছর একটানা বাইরে ঘুরতে যাওয়াও যাবে না, অন্য দেশে ঘুরতে যাওয়াও যাবে না, 1 বছর পুরো টানা থাকতে হবে। টোটাল 11 প্লাস 1 12 বছর তোমার ভারতে বসবাস করলে তুমি নাগরিকত্ব পেয়ে যাবে। এখন তোমরা কিছু কিছু বইতে 11 দেখবে, কিন্তু অ্যাকচুয়ালি যদি লক্ষ্মীকান্তের বইটা দেখা হয় তাহলে ওখানে 12 দেওয়া রয়েছে। তোমাদের বোর্ডের বইতে টাইপিং মিস্টেক থাকতে পারে, লক্ষ্মীকান্তের বইতে সাধারণত টাইপিং মিস্টেক থাকে না, কারণ ওটা ইউপিএসসির বাইবেল বলা হয়, তোমরা অনেকেই জানো, তাই না? যাই হোক, কিন্তু আরও একটা কথা মনে রাখতে হবে, 2019 সালে নাগরিকতা আইন সংশোধনের মাধ্যমে এই 12 বছরকে কমিয়ে 5 বছরে আনা হয়। ওকে, এছাড়াও এদেরকে কিছু শর্ত মানতে হয়, যেরকম ভারতের প্রতি আনুগত্য প্রদর্শন করবে, অন্য রাষ্ট্রের নাগরিকতা ত্যাগ করবে। এছাড়া 8ম তফসিলে, ভারতের সংবিধানের 8ম তফসিলে যে 22টি ভাষা আছে, ওর মধ্যে মিনিমাম একটা ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এছাড়া 3য় তফসিলে বর্ণিত বিভিন্ন শর্ত মানতে হবে, তবেই সে ভারতের নাগরিকত্ব পাবে। শুধু এখানে বসবাস করলেই হবে না, বসবাস করাটা দরকার, সঙ্গে আরও বিষয়গুলো মানতে হবে। এছাড়া তার ক্যারেক্টার তো ভালো হতেই হবে, একজন টেরোরিস্টকে তো আমরা দিতে পারি না, তো তার ক্যারেক্টারও ভালো হতে হবে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, যে ভারত সরকার যদি মনে করে যে না, যেই ব্যক্তিকে আমরা নাগরিকত্ব দেব সে খুব ভালো ব্যক্তি, খুব জ্ঞানীগুণী ব্যক্তি, খুব ট্যালেন্টেড, কোনো ভালো কাজ করেছে, খুব বড় সায়েন্টিস্ট, তো ওই যে 3য় তফসিলে যে সমস্ত শর্ত রয়েছে ওই শর্তগুলো বাদ দেওয়া যেতে পারে। ওকে, যাই হোক, এর মাধ্যমে ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে, কিভাবে পাওয়া যাচ্ছে সেটা বললাম। নেক্সট আসছে রক্তের সম্পর্ক নীতি, যেটা সাধারণত তোমরা দেখবে তোমার বইতে 2 নম্বরে রয়েছে। আমরা যেহেতু ব্র্যান্ডের নিয়ম অনুযায়ী পরপর মনে রাখার জন্য পরপর করছি, তো শেষেই তো বাই ডিসেন্ট নাকি, মানে আমরা বলতে পারি রক্তের সম্পর্ক নীতি। এই রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী প্রথমে বলা হচ্ছে যে একজন ব্যক্তি যে 26শে জানুয়ারি 1950 থেকে 10ই ডিসেম্বর 1992 সালের মধ্যে ভারতে জন্মগ্রহণ করেননি, ভারতের বাইরে কোনো একটা রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে এবং তার বাবা সেই সময় ভারতের নাগরিক, তবে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী এই শিশুটি, অর্থাৎ যে এই সময়ের মধ্যে ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে কিন্তু তার বাবা হচ্ছে ভারতের নাগরিক, সে নাগরিকত্ব পেয়ে যাবে। তো আমরা কি বললাম, 26শে জানুয়ারি 1950 থেকে 10ই ডিসেম্বর 1992 সালের মধ্যে কোনো একজন ব্যক্তি, অর্থাৎ ধরো এক্স নামে একজন ব্যক্তি, যে ভারতের বাইরে কোনো এক রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে কিন্তু তার বাবা ভারতের একজন নাগরিক, তার বাবা ভারতের একজন নাগরিক, তবে এই রক্তের সম্পর্ক নীতি বা বাই ডিসেন্ট অনুযায়ী সেই এক্স নামে ব্যক্তিটি ভারতের নাগরিক হয়ে যাবে। ওকে, কিন্তু এখানে একখানা প্রবলেম সৃষ্টি হলো, যে শুধু বাবাই কেন ভারতের নাগরিক, মা কেন নয়? এরকম ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে না? তো পরে কি বললো 2 নম্বর, এটাকে চেঞ্জ করে বলা হলো 10ই ডিসেম্বর 1992 সালের পরে যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে তার বাবা মায়ের মধ্যে কোনো একজন যদি ভারতের নাগরিক হয়, তবে সেই ব্যক্তি বা সেই শিশুটি ভারতের নাগরিক হবে। তারপরে এটারও পরিবর্তন করা হলো, ঠিক আছে। 3 নম্বর কি পরিবর্তন করে কি রাখা হলো, যে 3 ডিসেম্বর 2004 থেকে বর্তমান সময় পর্যন্ত, ঠিক আছে, বর্তমান যে চলছে এই সময়ের মধ্যে, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি 3 ডিসেম্বরের পর, অর্থাৎ 2004 সালে 3 ডিসেম্বরের পর কোনো একজন শিশু যদি ভারতের বাইরে জন্মগ্রহণ করে কিন্তু তার বাবা মা ভারতীয়, ঠিক আছে, কোনো কারণবশত ভারতের বাইরে জন্মগ্রহণ করে, দেখালো দুটো ভারতীয় নাগরিক বাইরের কোনো দেশে ঘুরতে গেছে, ওখানে তাদের একটা বাচ্চা হয়েছে, তখন সেই বাচ্চাটা এই যে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী নাগরিকত্ব পাবেন না, নর্মালি পাবেন না, তাদেরকে দুটো শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে, আমরা অন্য কালার ইউজ করি, 1 নম্বর শর্ত হচ্ছে সেই শিশুটার জন্মের
1 বছরের মধ্যে যেই দেশে সে জন্মগ্রহণ করেছে সেই দেশের যে ভারতীয় ফরেন অফিস বা দূতাবাস রয়েছে ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। আবার 2 নম্বর কি বলছে, 2 নম্বর শর্ত হচ্ছে তার বাবা মাকে আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করতে হবে যে তাদের সন্তান অন্য কোনো রাষ্ট্রের নাগরিক বা অন্য কোনো রাষ্ট্রের পাসপোর্ট এর অধিকারী না। ক্লিয়ার? এখন তোমাদের অনেকের কয়েকটা কোশ্চেন হবে, আচ্ছা দাদা ধরো এই যে 1 বছরের মধ্যে দূতাবাসে গিয়ে রেজিস্ট্রেশন করালো না, কারণ তার বাবা মা চেয়েছে তার ছেলে ওই রাষ্ট্রেই থেকে যাক। অর্থাৎ ধরো সে ব্রিটেনে জন্মগ্রহণ করেছিল, তো তার বাবা মা চাইছে যে ব্রিটেনেই থেকে যাক, তাই সে রেজিস্ট্রেশন করায়নি, ওই দেশের পাসপোর্ট নিয়ে নিয়েছে। এখন সে একটু বড় হলো, ধরো 16-17 বছর বয়স হলো, তখন তার মনে হয়েছে দেশভক্তি জেগেছে, তার মনে হয়েছে না আমি ভারতের নাগরিক হতে চাই, আমার বাবা মা ভুল করেছে। তখন সে কি নাগরিকত্ব পাবে এই রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী? বলছে সেও রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী নাগরিকত্ব পাবে, কিন্তু সে যখনই প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছর বয়স তার যখনই হয়ে যাবে, তার যখনই 18 বছর হয়ে যাবে, সেই 18 বছর হওয়ার 6 মাসের মধ্যে 6 মাসের মধ্যে তাকে সেই পুরনো দেশের অর্থাৎ যেই দেশে সে থাকছিল সেই দেশের নাগরিকত্ব ত্যাগ করে দিতে হবে, দিয়ে ভারতের নাগরিকত্বের জন্য রেজিস্টার করে নিতে হবে। না হলে সে ভারতের নাগরিকত্ব হারিয়ে ফেলবে। বোঝা গেল? আশা করছি ক্লিয়ার হয়েছে। তো আমরা রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী এটাকে আরেকবার বলে দিই। তো কি বলা হচ্ছে, 26শে জানুয়ারি 1950 থেকে 10ই ডিসেম্বর 1992 সালের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি ভারতের বাইরে জন্মগ্রহণ করে কিন্তু তার বাবা যদি ভারতের নাগরিক হয়, তবে সেই ব্যক্তি ভারতের নাগরিকত্ব পাবে এই রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী। তো ওটার পরবর্তীতে পরিবর্তন করা হয়, পরিবর্তন করে কি বলা হয়, 10ই ডিসেম্বর 1992 সালের পরে যদি কোনো ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করে এবং তার বাবা মায়ের মধ্যে কোনো একজন যদি ভারতীয় নাগরিক হয়, তবে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী সেই ব্যক্তি বা সেই শিশুটি ভারতের নাগরিকত্ব পাবে। পরবর্তীতে এটারও পরিবর্তন করা হয়, করে কি বলা হয়, বলছে 3 ডিসেম্বর থেকে 2004 সালের পর থেকে বর্তমান সময়ে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন শিশু ভারতের বাইরে যদি জন্মগ্রহণ করে এবং তার বাবা মা যদি ভারতের নাগরিকও হয়, তারপরেও রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী ভারতের নাগরিকত্ব পাবে না। পেতে গেলে তাকে দুটো শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে তাকে অর্থাৎ সে যেই দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশে ভারতের যে দূতাবাস রয়েছে 1 বছরের মধ্যে গিয়ে ওখানে রেজিস্টার করে নিতে হবে এবং তার বাবা মাকে ঘোষণা করতে হবে আনুষ্ঠানিকভাবে যে আমার সন্তানের অন্য দেশের কোনো নাগরিকত্ব নেই, অন্য দেশের পাসপোর্টের অধিকারীও আমার সন্তান নয়, তবে ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। তারপরে আমরা 4 নম্বর আরও একটা কথা বলেছিলাম, লিখিনি, সেটা হচ্ছে কেউ যদি মনে করে সেই সময় মনে করেছিল বা সেই ব্যক্তির বাবা মা মনে করেছিল যে না আমার সন্তান এই দেশেই থেকে যাবে, তাই জন্য সে রেজিস্টার করায়নি, কিন্তু পরবর্তীতে যখন সে একটু বড় হয়েছে সেই শিশুটি, তখন সে তার দেশভক্তি জেগেছে ভারতের প্রতি, তো ভারতের নাগরিকত্ব নিতে চাইছে, তো সেক্ষেত্রে কি সে নাগরিকত্ব পাবে না? সে সেক্ষেত্রেও নাগরিকত্ব পাবে, কিন্তু শর্ত কি, সে যেই প্রাপ্তবয়স্ক হবে 6 মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব নিয়ে নিতে হবে আর আগের দেশের সমস্ত নাগরিকত্ব ত্যাগ করে দিতে হবে। যদি ত্যাগ না করে তাহলে ভারতের নাগরিকত্ব হারিয়ে ফেলবে। এই পর্যন্ত আমরা দেখেছি। ওকে, নেক্সট অংশে আমরা যাই, ভারতে কিভাবে নাগরিকত্ব শেষ হয়ে যেতে পারে এই জিনিসটা এবার আমরা দেখি। ভারতের 3টি পদ্ধতিতে নাগরিকত্বের বিলোপ হতে পারে, RTD, তাই না? অর্থাৎ রিনেন্সিয়েশন, টার্মিনেশন আর একটা হচ্ছে ডেপ্রিভেশন। ওকে, তো পরিত্যাগ অনুযায়ী কোনো একজন ব্যক্তি যদি নিজের ইচ্ছায় ভারতের নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিকতা গ্রহণ করে বা অর্জন করে, তবে সেই ব্যক্তি ভারতের নাগরিকতা হারায়। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, কোনো একজন ব্যক্তি যদি স্বেচ্ছায় ভারতের নাগরিকত্ব ত্যাগ করে, তার অপ্রাপ্তবয়স্ক শিশু তারা কিন্তু নাগরিকত্ব হারিয়ে ফেলে। হ্যাঁ, তারা যখন প্রাপ্তবয়স্ক হবে, প্রাপ্তবয়স্ক হওয়ার 1 বছরের মধ্যে তারা ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করবে, নাগরিকত্ব ফিরে পাবে। ওকে, উদাহরণটা দিই, ধরো একজন ব্যক্তি, ঠিক আছে, তার 2খানা সন্তান রয়েছে, কি 2খানা সন্তান রয়েছে যাদের বয়স 18 বছরের নিচে, দুজনেই 18 বছরের নিচে অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক, ঠিক আছে, এবং এই দুজনই যখন 18 বছর হয়ে গেল অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে গেল, তখন এরা বলছে ভারতের নাগরিকতা অর্জন করতে চাই। তো যেই প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তো প্রাপ্তবয়স্ক হওয়ার 1 বছরের মধ্যে ভারতের কাছে আবেদন করে দিতে হবে যে আমরা আমাদের নাগরিকত্ব ফিরে পেতে চাই, আমার বাবা পাগল ছিল তাই ভারত ছেড়ে চলে গেছে, তো সে আবার নাগরিকত্ব ফিরে পেতে পারে। ওকে, নেক্সট নাগরিকতার অবসানের কথা বলছে, তাই না? নাগরিকতার অবসান, কোনো একজন ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করছে, ভারতকে জানিয়ে হোক আর না জানিয়ে হোক, তখন ওই ব্যক্তির নাগরিকতার অবসান ঘটে যায় ভারতের নাগরিকতার। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি সেই সময় ভারতের সঙ্গে কারো যুদ্ধ চলে বা সে যেই দেশের নাগরিকত্ব নিয়েছে সেই দেশের সঙ্গে যুদ্ধ চলে, সেই সময় নাগরিকতা অবসানের যে বিষয়টা সেটা স্থগিত রাখা যায়। ওকে, ক্লিয়ার? নেক্সট বঞ্চিতকরণ, অর্থাৎ তুমি দেশদ্রোহী কাজ করলে অথবা ধরো কোনো রাষ্ট্রের সঙ্গে, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ চলছে, সেই সময় তুমি ভারতের বিভিন্ন ইনফরমেশন তুমি পাকিস্তানকে প্রোভাইড করলে, তখন তার নাগরিকত্ব চলে যাবে, যেতে বাধ্য। এখন তোমরা ভাবতে পারো যে দাদা ঠিক আছে ভারতের নাগরিকত্ব কেড়ে নিল, তাহলে পাকিস্তানে চলে যাবে সেই ছেলেটা বা মেয়েটা, অর্থাৎ যে ওই কাজটা করবে। দেখো অত সহজ না, নাগরিকত্ব তো কেড়ে নিচ্ছে, তারপরে এটাও তো দিতে হবে। দেশদ্রোহিতার অপরাধে
অপরাধী সে, তো এই জিনিসটাও তো দিতে হবে, হ্যাঁ কি না? তো সেই শাস্তিটাও পাবে। ওকে, যাই হোক, এছাড়া আর কি কি কারণে হতে পারে? 2 বছরের বেশি যদি অন্য রাষ্ট্রে গিয়ে একজন ভারতীয় নাগরিক জেল খাটে, তবে তার নাগরিকত্ব শেষ হয়ে যেতে পারে। এছাড়া উপযুক্ত কারণ ছাড়া ভারতের বাইরে 7 বছর ধরে বা 7 বছরের বেশি ভারত সরকারকে কোনো রকম ইনফরমেশন না দিয়ে বা ভারত সরকারকে কিছু না জানিয়ে অন্য দেশে অবস্থান করছে, তখন তার নাগরিকত্ব যেতে পারে। এছাড়া যখন সে নাগরিকতা অর্জন করেছে, ধরো রেজিস্ট্রেশনের মাধ্যমে অর্জন করেছে, বিভিন্ন অসৎ উপায়ে অর্জন করেছে। এই বর্তমান সময়ে দেখা যাচ্ছে না যে ভারতে অনেক নাগরিক আসছে বাংলাদেশ থেকে, এসে টাকা খাইয়ে আধার কার্ড বানিয়ে নিচ্ছে, ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে, পরে যদি ভারত সরকার ওটা জানতে পারে, তার নাগরিকত্বের বিলোপ ঘটিয়ে দেবে, বঞ্চিতকরণ করে দেবে, তাকে নাগরিকত্ব থেকে বাদ দিয়ে দেবে। এছাড়া ভারতের সংবিধানের প্রতি আনুগত্য প্রদর্শন যদি না করে, তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া যেতে পারে। ক্লিয়ার? এইবার আসি আমরা ভারতের সংবিধানের বিভিন্ন সংশোধন। দেখো, ভারতের সর্বপ্রথম আইন প্রণয়ন হয় 1955 সালে। 1955 সালের পরে এই যে টোটাল 6 বার ভারতের ভারতের নাগরিকতার যে আইন, সেই আইন সংশোধন করা হয়। ঠিক আছে, সর্বশেষ সংশোধন হয়েছিল 2019 সালে। এই সময় প্রচুর ঝামেলা সৃষ্টি হয়েছিল, তাই না? সে খুব বিতর্কের সৃষ্টি হয়। আমরা সবগুলো সংশোধন নিয়ে আলোচনা করছি না, তোমরা বইয়ে দেখে নিতে পারো। আমরা অলরেডি অ্যাকচুয়ালি সংশোধনের সংখ্যা বা নাম উল্লেখ না করে আমরা আলোচনা করে দিয়েছি কি কি সংশোধন হয়েছে। তারপরেও কয়েকটা সম্পর্কে আমরা একটু আলোচনা করছি। যেরকম 1986 সাল, যেহেতু কোশ্চেন আসে, ঠিক আছে, ভারতের সংবিধানের 6A নামে একখানা নতুন ধারা যুক্ত হয়। ওই যে 6 নম্বর ধারার সঙ্গে 6A নামে একটা ধারা যুক্ত করা হয়। ওকে, কবে? 1986 সালে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে CAA। এই CAA-টা কি জিনিস আমরা শুনেছি, সেটা আমরা বলে দিই। এই CAA হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ নাগরিকত্ব সংশোধন আইন। যেরকম নাগরিকত্ব সংশোধন আইন 1986, নাগরিকত্ব সংশোধন আইন 1992, নাগরিকত্ব সংশোধন আইন 2003, নাগরিকত্ব সংশোধন আইন 2019, এইরকম। এটা আর কিছুই না। আরেকটা জিনিস আমরা এনআরসি শুনেছি। সেই এনআরসিটা কি জিনিস? এই এনআরসি মানে হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। এটা একটা নাগরিক পঞ্জি বলতে পারি, আমাদের নাগরিকদের নাম নথিভুক্ত রয়েছে, এরকম একটা বলতে পারি। ওকে, যাই হোক, আমরা আরেকটা জিনিস দেখবো, 2019 সালের যে নাগরিকতা আইন, সেটা সম্পর্কে একটু আমরা জানবো। 2019 সালের নাগরিকতা আইন সম্পর্কে একটু ডিটেলস জানবো, কারণ এটা খুব রিসেন্ট হয়েছে, তাই না? এই কয়েক বছর আগে। এই নাগরিকতা আইন 2019 সালের যে CAA অ্যামেন্ডমেন্ট বিল, এই বিলটা পাস হয় 2019 সালের 11ই ডিসেম্বর। ঠিক আছে, 11ই ডিসেম্বর। কি হচ্ছে এই দিন? বিল পাস হচ্ছে এবং রাষ্ট্রপতি একে সিগনেচার করছে, অর্থাৎ এই বিলে সিগনেচার করে আইনে পরিণত করছে ঠিক এর পরের দিন, 12ই ডিসেম্বর। ডিসেম্বর রাষ্ট্রপতি এই বিলে সই করছে এবং এই বিলটি আইনে পরিণত হয়ে যাচ্ছে। আর এই 2019 সালের এই বিলটি অ্যাকচুয়ালি ছিল 1955 সালের যে নাগরিকতা আইন, সেই আইনের সংশোধন বিল বা সংশোধন আইন। ওকে, অনেক সময় প্রশ্ন আসে যে 2019 সালের যে নাগরিকতা সংশোধন আইন রয়েছে, সেটি কোন আইনের সংশোধন? তখন হবে 1955 সালের নাগরিকতা আইনের সংশোধন। এই আইন অনুসারে কি বলা হচ্ছে, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো রাষ্ট্রগুলোতে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে এসে বসবাস করছে বা ভারতে এসে শরণ নিয়েছে এবং ভারতের কাছে আশ্রয় চাইছে, সেই সমস্ত অমুসলিমদেরকে, বিশেষ করে হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভারত সরকার নাগরিকত্ব দেবে। কিন্তু তাদেরকে দুখানা শর্ত পূরণ করতে হবে, যে 2014 সালের আগে ভারতে আসতে হবে, অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে আসতে হবে, এবং এই যে পরের 14 বছরের মধ্যে মিনিমাম 5 বছর ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হবে। অর্থাৎ মিনিমাম 5 বছর তুমি ভারতে বসবাস করেছো এই 14 বছরের মধ্যে, তাহলেই তুমি নাগরিকত্ব পেয়ে যাবে। ক্লিয়ার? যদিও এই যে বিষয়টা, অর্থাৎ 2019 সালের যে নাগরিকতা আইন, এই আইনটা একটু ধর্মের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল, এই জন্য অনেক বিতর্ক দেখা দিয়েছিল, কারণ এর আগে ভারতে নাগরিকতার বিষয়টা ধর্মের উপরে ভিত্তি করে কোনোদিন তৈরি হয়নি, এই প্রথমবারের মতো হয়েছিল, তাই অনেক বিতর্কের মুখে পড়তে হয়েছিল। যাই হোক, এইসব নিয়ে আমরা আলোচনা না করি, অনেকটা বড় ক্লাস হয়ে গেল হয়তো। তো চলো, আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, ক্লাসটা ভালো লাগলে নিশ্চয়ই বন্ধুদের কাছে শেয়ার করবে, পরিবারে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, জয়েন হয়ে যাও। তোমাদের কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো, আর ফার্স্ট কমেন্টে আমরা 3টে MCQ HW হিসেবে দেবো, সেগুলোর অ্যান্সার দিয়ে দিও। তো চলো, আজকে